কঠিন ফাঁদে পড়ে গেছেন এখন অভিষেক ব্যানার্জি। কি করবেন তিনি? আজ ইডি, কাল সিবিআই, পরশু সিআইডি, প্রত্যেকের দপ্তরে তাকে হাজিরা দিতেই হচ্ছে। তিনি এখন আর পালিয়ে এবং ক্ষমতার জোর দেখিয়ে কোনো কিচ্ছু করতে পারবে না। এটা আমরা সবাই জানি, জনগণও জানে, আমরাও জানি। আজকে 14, 15 এবং 16 3 দিন ছিল ইডির দপ্তরে বা সিআইডির দপ্তরে তার ডাক। তাকে যেতেই হয়েছিল। 3 দিনের প্রথম দিনটা ছিল সই জালিয়াতি, দ্বিতীয় দিনটা ছিল শিক্ষক দুর্নীতি মামলা, আর তৃতীয় দিনটা ছিল আপনার উস্কানিমূলক যে কথাবার্তা বলেছিলেন সেই বিষয়ে 3টে কেস তার ছিল। শোনা যাচ্ছে আজকে নাকি 10টা 56 উনি সিজিও কমপ্লেক্সে গিয়ে হাজির হয়েছিলেন সল্টলেকের, এবং সেখানে তারা 16টি পাতার 60টি প্রশ্ন ওনার জন্য রেখেছিলেন এই শিক্ষক দুর্নীতি মামলার জন্য, যেসব প্রচুর টাকা 100 কোটি টাকা যে মানে যারা যোগ্য নয় সেসব অযোগ্য শিক্ষকদের মানে দিয়ে চাকরি দিয়ে ওই 100 কোটি টাকা তারা যে তুলেছিল ওই শান্তনু আর কুন্তল এই দুজনের মাধ্যমে, মানে এরাই মূল পান্ডা। এরপরে তো এরা আছে, পার্থ চ্যাটার্জি আছে, কালীঘাটের কাকু আছে, তারপরে মানিকবাবু আছে, এরপর তো সবাই আছে। কিন্তু প্রথমে যখন কুন্তল এবং শান্তনুর মাধ্যমে এই টাকা তারা বলে যে হ্যাঁ 100 কোটি টাকা আমরা তুলে দেবো, এবং সেই টাকার ভাগ দিতে হয় প্রথমে শিক্ষামন্ত্রী তখন ছিলেন পার্থ চ্যাটার্জিকে দেয়া হয়। এবং এই সুজয় কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রর কাছে এই কথাটি যখন যায়, উনি তখন অভিষেকের একনিষ্ঠ ছিলেন, কারণ উনি অভিষেকের হয়ে কাজ করতেন এবং অভিষেককে খুব স্নেহ করতেন বলেই জানিয়েছি। উনি অভিষেককে স্যার বলে ডাকতেন, এতটাই স্নেহভাজন ছিলেন। তো এই কথাটা যখন অভিষেক ব্যানার্জির কানে যায়, তখন পার্থ চ্যাটার্জি এবং অভিষেক ব্যানার্জির মধ্যে একটি দ্বন্দ্ব শুরু হয় টাকা পয়সার ভাগ নিয়ে। তখন ঠিক করা হয় যে অভিষেক ব্যানার্জিকে 20 কোটি টাকা দেয়া হবে এবং পার্থ চ্যাটার্জি 20 কোটি টাকা নেবে, এবং ওই কালীঘাটের কাকু উনি নেবেন 20 কোটি টাকা, আর বাদ বাকি যেটা থাকবে সেটা আরো সবার মধ্যে ভাগ বাটারা হয়ে যাবে। কিন্তু অভিষেক ব্যানার্জি বেঁকে বসেন, যখন শোনেন যে নিয়োগ হয়ে গেছে, আরো নিয়োগ হয়ে গেছে, তখন সেই নিয়োগ প্রক্রিয়াগুলোকে আটকে দেন। উনি বলেন আমাকে আরো 15 কোটি দিতে হবে, এবং না হলে পরে তাদের নিয়োগ আটকে দেওয়া হবে এবং দূরে দূরে তাদের নিয়োগ মানে পজিশন দেওয়া হবে। তখন তাকে আবার দেয়া হয় 15 কোটি। এটা শোনা যায় কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রের মুখ থেকে। কারণ সুজয় কৃষ্ণ ভদ্রেরই বেহালার একটি ফ্ল্যাটে নাকি একটা গোপন মিটিং হয়, সেই গোপন মিটিংয়েই এইসব আলোচনা হয় বলে এটাও জানা যায়। কিন্তু শেষ পর্যন্ত তাই ভাগ দেয়া হয়, এবং সেই ভাগের অনুযায়ী সেই টাকা পয়সাগুলো মানে কত যারা আর কি যোগ্য ছেলে যোগ্য মেয়ে তারা কিভাবে বঞ্চিত হয়েছে, হ্যাঁ, যাদের যোগ্যতা ছিল তাদের এই টাকা পয়সার কাছে তাদের সেই ওএমআর যে লিস্টটা, সেই ওএমআর লিস্টটাই পুরো হাওয়া করে দিয়েছে, যাতে তারা ভবিষ্যতে বলতে না পারে যে আমরা উপযুক্ত, আমাদের চাকরিটা দিন। সেই যোগ্য লিস্টটাই তারা উধাও করে দিয়েছে। আজকে তাই যেসব মানে শিক্ষক শিক্ষিকা চাকরি হয়েও হয়নি, যারা বাতিল হয়ে গেছে যাদের চাকরি, আজকে তারাও ক্ষেপে গেছেন। তারাও আজকে বলতে চাইছে যে এদের একটা সঠিক শাস্তি হোক এবং খুঁজে বের করা হোক সেই টাকাগুলো কোথায় গেছে। শোনা যাচ্ছে যে লিভস অ্যান্ড ব্রাউন্স অভিষেকের যে অফিস, সেই অফিসে নাকি এই টাকাগুলো, কালো টাকাগুলো সাদা করার জন্যই যাওয়া হতো, যার কর্তা ছিল একমাত্র অভিষেক ব্যানার্জি, যার মাধ্যমে এই টাকাগুলো, যার বিভিন্ন রকম ক্রিয়াকলাপের মাধ্যমে এই কালো টাকাগুলো সাদা করা হতো। তাই আজ ইডি দপ্তরে তার জন্যে যে 60টি প্রশ্ন রাখা হয়েছে, 12 পাতার এবং 60টি প্রশ্ন রাখা হয়েছে, তার মধ্যে যে যে প্রশ্নগুলো মেন সেগুলো হচ্ছে এই চাকরি দুর্নীতির টাকা কোথায় গেল, সই জাল করেছিল সেই সই জালটা কি সত্যি, আর এই চাকরি দুর্নীতি হওয়ার পরই তার এত বিপুল সম্পত্তি অভিষেক ব্যানার্জির হয়, এই সম্পত্তিকে এই চাকরি দুর্নীতির টাকাতেই হয়েছে। আর যেটা হয়েছে যে 23 সালে সিবিআই কমপ্লেক্সে যখন এই কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রকে ডাকা হয়, তিনি একটি রেকর্ড বয়ান দিয়েছিলেন এবং সেই রেকর্ডে বলেছিলেন যে এই শিক্ষক দুর্নীতির পুরো টাকাটাই নাকি অভিষেকের লিভস অ্যান্ড ব্রাউন্স যে কোম্পানি আছে সেই কোম্পানিতে ঢুকেছে,
এবং প্রচুর টাকা, মানে কয়েক কোটি টাকা ওই লিভস অ্যান্ড ব্রাউন্স কোম্পানি থেকে পাওয়া গেছে বলে সিবিআই এবং ইডির কাছ থেকে আমরা জানতে পেরেছি। যদিও 3 ঘন্টা তলবের পরও তখনও পর্যন্ত শেষ হয়নি, মানে অভিষেকের যে সব প্রশ্নবাণ সেই প্রশ্ন তখনও শেষ করা যায়নি। আমাদের মনে হয়, বা আরো যারা বলছে, মানে সাংবাদিক মহল থেকে শোনা যাচ্ছে যেটা, যে অভিষেক নাকি তাদের ঠিক মতো সাহায্য করছেন না। হয়তো এরপর আবার কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রকে যে রেকর্ডিংটা, সেই রেকর্ডিংটা শুনিয়েও ওনাকে জেরা করা হবে, দেখা যাবে যে সেই অভিষেক ব্যানার্জি কি এই অভিষেক ব্যানার্জি। কিন্তু তখন আমরা জানতাম যে যখন 23 সালে সিবিআই কমপ্লেক্সে অভিষেককে ডাকা হয়েছিল, অভিষেক তখন বলেছিল যে ওনারও সময় নষ্ট হয়েছে, সিবিআই অফিসের যারা ওনাকে এই বিষয়ে তলব করেছিলেন ওনাদেরও সময় নষ্ট হয়েছে। উনি বলছেন, আমার এই কথা বলেছিলেন যে আমার জন্য যদি এক নয়া পয়সা যদি ক্ষতি হয়ে থাকে, এই শিক্ষক দুর্নীতিতে যদি নাম জড়িয়ে থাকে, তাহলে আমাকে পুলিশে অ্যারেস্ট করতে হবে না, আমাকে এখানে একটা ফাঁসির মঞ্চ করে দিন, আমি সেখানে ঝুলে পড়বো। তাহলে সেদিনকে এই কথাটা কি উনি ক্ষমতার জোরেই বলেছিলেন? তাহলে আজকে এত ভয় পাচ্ছেন কেন? আজকে ওনার মুখটা দেখেছেন যখন সিজিএম কমপ্লেক্সে যাচ্ছে? একদম মানে ওই রকম মুখ বা ওই রকম যে চেহারা ক্ষমতায় থাকাকালীন কোনো দিনও আমরা দেখিনি কো। তাহলে কি আজই কি অভিষেক ব্যানার্জির অ্যারেস্ট হবে ইডি দপ্তরে? উনি কি সদুত্তর দেবেন? যে যে প্রশ্নগুলো করা হবে, যে 60টি প্রশ্ন, 12 পাতার যে 60টি প্রশ্ন ওনাকে করা হবে, সেই প্রশ্নের কি সদুত্তর উনি দেবেন? এই টাকা পয়সাগুলো কোথায় গেল? কত ছেলে, কত যোগ্য ছেলে, যোগ্য মেয়ে, কতজন প্রাণ হারিয়েছে। তাদের যোগ্যতা থাকাকালীনও তারা যোগ্য সম্মান পাননি, চাকরি পাননি। কত মানে এইসব আর কি বলবো? এই এত যে অঘটন, এত যে অভিশাপ, এত যে দুর্নীতি করেছে, এই দুর্নীতির কি কোনো বিচার হবে না? কত মেয়ে, কত ছেলে আজকে অপেক্ষা করে আছে কিভাবে তারা শাস্তি পাবে। আদৌ কি শাস্তি পাবে? তবে একজন লয়ারের মাধ্যমে জানা গেছে যে এই দুর্নীতি কেস মামলায় যদি ওনার যদি জেল হয়, তাহলে এই জেলে জামিন পাওয়া খুব শক্ত, এবং 7 থেকে 10 বছর তা ওনার জেল হতে পারে। আর ওখানে কোনো দয়া মায়া মায়া মানে মমতা বা কোনো রাজকীয়ভাবে তাকে রাখা যাবে না, এইরকমই শোনা যাচ্ছে। শুধু কি তাই, এই যে জমি কেলেঙ্কারি মামলা, জমির যে মানে টাকা পয়সা, এগুলোর বিষয়েও তো অভিষেক ব্যানার্জির নাম উঠছে, এবং সেটাও গেছে ওই লিভস অ্যান্ড ব্রাউন্স কোম্পানিতে। তাহলে কিভাবে এরা দুর্নীতি করেছে, কত অরাজকতা করেছে, আমরা কোনো কিছু আমরা টের পাইনি কো। হ্যাঁ, দেখা যাক এর শেষ বিচার কি করে ঈশ্বর। শেষ পরিণতি দেখার জন্য জনগণ, আমরা এবং যেসব ছাত্রছাত্রীরা, যোগ্য ছাত্রছাত্রীরা বঞ্চিত রয়েছে, তারাও দেখবার জন্য অপেক্ষায় রইলাম। অভিষেক ব্যানার্জির মুখটা দেখেছেন, সেই শুকনো আমের মতন হয়ে গেছে। এরকম রূপ কিন্তু ওর ক্ষমতায় থাকাকালীন কোনোদিনও আমরা দেখিনি। দেখা যাক এর শেষ পরিণতি।